রেমালের আঘাতে উপকূলে দমকা হাওয়া, ঝড় বৃষ্টি, ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে হু হু করে ঢুকছে পানি। আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে মানুষ। গবাদি পশু বাঁচানোর প্রাণপণ চেষ্টা। আগামী 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে উপকূলে প্রবেশ করবে অতি প্রবল ঘূর্ণিঝড়ের মূল অংশ। ঘরবাড়ি হালাই দিয়ে গরু গোসল লইয়ে সব এই আশ্রয় কেন্দ্রে আইছে। ভয়তে আইছে, কদ্দুর ভেঙে যাচ্ছে, পানি হবে, সে ভয়তে আইছে। যাতে সুস্থ থাকি, বাড়িঘর যায়, জীবন বাঁচায়। তারপরে আমার হাত কাটতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, আর কাল সকালে আমি হাসপাতালে ভর্তি হয়ে বুঝাইয়া আশ্রয় কেন্দ্রে আইছি। ঘরবাড়ি যদি বাঁচিয়ে থাকি তারপরে উড়ান যাইবে। 1 থেকে 2 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবে সরকার, গণভবনে জানালেন প্রধানমন্ত্রী। দরিদ্র মানুষের পরিবর্তে নিজের ভাগ্য উন্নয়ন ডক্টর ইউনূসের। গ্রামীণ ব্যাংক থেকে পারিবারিক ব্যবসায় কোটি কোটি টাকা ঋণ নিয়ে মওকুফ, তদন্ত চেয়ে দুদকে আবেদন। উপকূলে শুরু হয়েছে রেমালের তাণ্ডব। দমকা হাওয়া সহ ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে। ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে হু হু করে ঢুকছে পানি। পটুয়াখালীতে উত্তাল ঢেউয়ে ভেসে একজন এবং সাতক্ষীরায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে একজনের প্রাণ গেছে। মোংলায় ট্রলার ডুবে নিখোঁজ রয়েছে শিশুসহ 2 জন। সন্ধ্যার পর থেকেই ভয়ঙ্কর রূপে শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আগ্রাসী রূপ উপকূলে। রেমালের শক্তিমত্তায় বয়ে যাচ্ছে দমকা ঝড়ো হাওয়া। রাতের আধারে তাণ্ডব লীলায় দিশেহারা মানুষ। ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দুতে বাতাসের গতিবেগ আরও প্রবল রূপ নিয়েছে। ক্রমশ ঘনীভূত হয়ে উত্তর দিকে সরছে। বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে মংলা বন্দরের পাশ দিয়ে অতিক্রম করবে ঘূর্ণিঝড় রেমাল। এদিকে রেমালের প্রভাবে সাগর ফুঁসে উঠেছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মাত্রায়। দিনভর গর্জন তুলে বড় বড় ঢেউয়ের হুঙ্কার জানান দেয় রেমালের তেজ। রোববার সারাদিনই রেমালের প্রভাবে বাংলাদেশের উপকূলে বাতাসের প্রবল গতিবেগে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়। এদিকে উত্তাল সাগরের প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে জোয়ারের পানিতে ভাসছে লোকালয়। পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, নোয়াখালীতে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকে জনপদে। পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার বাসিন্দা। ঝড়ের তাণ্ডবে ভোলা, নোয়াখালীতে বিপজ্জনক অবস্থায় এলাকাবাসী। পানি ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালায় স্থানীয়রা। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটার দুশ্চিন্তায় তারা। এই মুহূর্তে পটুয়াখালীর কলাপাড়ায় আছেন রিপোর্টার শাকিল মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের যে উপকূলীয় এলাকাগুলো আছে এর মধ্যে পটুয়াখালী এই এলাকায় কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু তার তাণ্ডব শুরু করেছে এবং তার এই তাণ্ডব কিন্তু এই যে সন্ধ্যার পর থেকেই কিন্তু পর থেকে কিন্তু উপকূলবাসীরা এই আশ্রয় কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে। আমরা এই ঘূর্ণিঝড় শক্তিশালী রূপ নিয়ে আঘাত শুরু করেছে, তারপর থেকেই কিন্তু উপকূলবাসীরা এই আশ্রয় কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে। আমরা বরিশাল বিভাগে প্রায় 4000-এর মতো আশ্রয় কেন্দ্র কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি কিন্তু প্রায় 6000-এর উপর প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া 1500
হাজারের মতো মাধ্যমিক বিদ্যালয় কিন্তু এই উপকূলীয় মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র হিসাবে প্রস্তুত রাখা হচ্ছে। আমরা কিন্তু দেখছি যে সিপিপির প্রায় 32,500 সদস্য এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় 1,500 সদস্য বিভাগের 6 জেলা জুড়ে কাজ করছে এবং এই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা কিন্তু শুকনা খাবার বিতরণ করছে এবং খাবার দাবার দিচ্ছে এবং আমরা কথা বলছিলাম বরিশালের বিভাগীয় কমিশনারের সাথে। বরিশালের বিভাগীয় কমিশনার যেটা আমাদেরকে জানিয়েছে যে ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে তারা সম্পূর্ণ করেছে। এছাড়া আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তারা যেটা বলেছে যে বরগুনা এবং পটুয়াখালীর বেশ কিছু বাঁধ আসলে ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এইসব বাঁধে আসলে অনেক জায়গা ভেঙে গিয়েছে এবং পানি প্রবেশ করেছে বিভিন্ন গ্রামে। এতে কিন্তু যারা গ্রামবাসী আছে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে এবং তাদের ঘর বাড়ি সহ বিভিন্ন ধরনের কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এবং তারা যত দ্রুত সম্ভব তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে চলে এসেছে। আমরা আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, এখানে নারী শিশু এবং বৃদ্ধরা কিন্তু এখানে এসে আশ্রয় নিয়েছে এবং শুধু মানুষই নয়, গৃহপালিত যে পশুরা গুলো আছে সেই গৃহপালিত পশুদেরকেও কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসা হয়েছে। এই ছিল আশ্রয় কেন্দ্র থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব একটু কুয়াকাটা সমুদ্র সৈকতে, সেখানে আছে আমাদের সহকর্মী সিদ্ধার্থ জাবির হোসেন। আমরা জানবো সেখানকার খবর। রেমাল অতি প্রবল আকারে উপকূলে আঘাত হানছে। তো আপনারা জানেন যে আর 2-1 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে। ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন ঝড়ো হাওয়া বইছে, সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে, লন্ডভন্ড করে দিচ্ছে এরকম একটি অবস্থা কুয়াকাটা সমুদ্র সৈকতের এলাকায় এবং এর আশপাশের এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বড় বড় ঢেউ আসতে হচ্ছে, সমুদ্র কিন্তু এই মুহূর্তে ফুঁসে উঠেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে উপকূলের নিম্ন এলাকায় 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে রাঙ্গামাটি উপজেলার চরগঙ্গা সহ বেশ কয়েকটি নির্মাণস্থল প্লাবিত হয়েছে। সেসব এলাকার মানুষ এখন পানিবন্দী রয়েছে, চরম ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে। এই মুহূর্তে যেভাবে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এটি যদি 3 থেকে 4 ঘন্টা স্থায়ী হয় সেক্ষেত্রে উপকূলকে লন্ডভন্ড করে দিতে পারে। তাতে বোঝা যাচ্ছে এটি যদি 3 থেকে 4 ঘন্টা স্থায়ী হয় সেক্ষেত্রে উপকূলকে লন্ডভন্ড করে দিতে পারে। অতীতের যে ঘূর্ণিঝড় সিডর আইলা হয়েছিল তার চেয়েও ভয়ঙ্কর রূপ নিতে পারে, সেরকমেরই একটি পরিস্থিতি আমরা এখন কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে তাণ্ডব লীলা চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। এভাবে যদি তাণ্ডব লীলা চলতে থাকে আর 3 থেকে 4 ঘন্টা, সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর যে বলেছে 10 থেকে 12 ফুট জলোচ্ছ্বাস হতে পারে, সেই জলোচ্ছ্বাস কিন্তু হবে। যেহেতু ঘূর্ণিঝড়টি যখন আঘাত হানবে রাত 11টা বা 12টা মধ্যরাতে, তখনকার সময় কিন্তু এখানে থাকবে জোয়ার। আর জোয়ারের সময় ঘূর্ণিঝড়টি আঘাত হানলে স্বাভাবিকভাবেই কিন্তু এটি জলোচ্ছ্বাসে রূপ নেবে। আর জলোচ্ছ্বাসে রূপ নিলে উপকূলের নিম্ন এলাকা নয়, শুধু উপকূলের বিভিন্ন এলাকায় কিন্তু প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটি কিন্তু আমরা এখন সেই নমুনায় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। সমুদ্র সৈকত কুয়াকাটার আশপাশ এবং কুয়াকাটাতে কিন্তু দাঁড়িয়ে থাকাই দায় হয়ে যাচ্ছে। এখানে প্রবল বেগে ঝড়ো হাওয়া বইছে, সেই সঙ্গে বৃষ্টি তো আছেই এবং বড় বড় ঢেউ সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে। এ কারণেই কিন্তু আমরা বুঝতে পারছি ঘূর্ণিঝড় রেমাল কতটা ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল যখন আঘাত হানবে বাতাসের তীব্রতা এর চেয়েও অধিক থেকে অধিকতর হবে।
তো সেক্ষেত্রে তখনকার সময় আসলে মানুষের অবস্থা কি দাঁড়াবে, মানুষের জানমালের সেটি আসলে শঙ্কার ব্যাপার। উপকূলের মানুষ আজ রাত কিন্তু নির্ঘুম কাটাচ্ছেন, মানুষজন দলে দলে সাইক্লোন শেল্টারের দিকে যাচ্ছেন। প্রশাসন কিন্তু মানুষদেরকে যারা যেতে চাচ্ছে না তাদেরকেও জোর করে সাইক্লোন শেল্টারে নিচ্ছে। অনেকে কিন্তু এখনো বুঝতে পারছেন না যে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালীভাবে আঘাত হানতে যাচ্ছে এবং এটি কিভাবে উপকূলকে লণ্ডভণ্ড করে দিতে পারে সেটি কিন্তু উপকূলের অনেক মানুষ এখনো বুঝতে পারছেন না। কিন্তু আমরা কিন্তু সমুদ্র সৈকত এলাকায় থেকে আমরা সরাসরি বুঝতে পারতেছি, আঁচ করতে পারতেছি যেভাবে বাতাসের তীব্রতা এই মুহূর্তে রয়েছে। আর কিছুক্ষণ পর বাতাসের তীব্রতা আরও বহুগুণে বাড়বে। সে সময়ে সমুদ্র সৈকত এলাকা তো দূরের কথা, গোটা উপকূল এলাকায় বাইরে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না এবং সেই সঙ্গে যেভাবে ঢেউয়ের তীব্রতা বাড়বে সৈকত এলাকায় কিন্তু কোনোভাবেই আসলে থাকতে পারবে না। সৈকত এলাকার আশপাশের যে স্থাপনা সেই স্থাপনা এই সময়ে পুড়িয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটি অবস্থার কিন্তু সৃষ্টি হয়েছে কুয়াকাটাতে। আসলে 10 থেকে 12 সেই জলোচ্ছ্বাসটি আসলে যদি হয় সেক্ষেত্রে এই উপকূলের মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে, সিডোর আইলার চেয়েও ভয়ঙ্কর রূপ হয়ে দাঁড়াবে। জলোচ্ছ্বাস 10 থেকে 12 ফুটের জলোচ্ছ্বাস কিন্তু স্বাভাবিক নয়, অতি জলোচ্ছ্বাস। তো সেক্ষেত্রে উপকূল কতটা ক্ষতির মুখে পড়তে যাচ্ছে, তো সে কারণে কিন্তু আবহাওয়া অধিদপ্তর বারবার ব্রিফ করছেন এবং মানুষদেরকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলছেন। আসলে নিরাপদ স্থানে মানুষ যদি আশ্রয় নেয় সেক্ষেত্রে জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা কমে আসতে পারে, সেটাই আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রাণ প্রতিমন্ত্রীর এলাকা হচ্ছে এই খেপুপাড়া, তো তিনি নির্দেশনা দিয়েছেন প্রশাসনকে, সেই নির্দেশনা অনুযায়ী প্রশাসন কাজ বাস্তবায়ন করছেন। তো এতটুকুই ছিল পটুয়াখালীর কুয়াকাটা উপকূল থেকে আমার কাছে সব শেষ তথ্য। ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম পটুয়াখালীর কুয়াকাটা এবং এর আগে আমরা ছিলাম পটুয়াখালীর কলাপাড়ায়। যুক্ত হয়েছিলেন সহকর্মী শিকদার জাবির হোসেন এবং এর আগে যুক্ত হয়েছেন সহকর্মী শাকিল মাহমুদ। এদিকে এর আগে সন্ধ্যা 6টার পরপরই প্রবল ঘূর্ণিঝড় রেমাল মূল কেন্দ্র উপকূল ছুঁয়েছে। আগামী 2 ঘন্টার মধ্যে পুরো উপকূল অঞ্চলে তাণ্ডব চালাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ জানান, দেশের উপকূল অতিক্রম করতে 7 থেকে 8 ঘন্টা সময় নেবে রেমাল। সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 310 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 310 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে 145 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 150 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। আর নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি। যাচ্ছি তার কাছে। বাপ্পি, আমরা দেখছিলাম যে আমাদের সহকর্মীরা কুয়াকাটা এবং কলাপাড়া থেকে কি দুর্যোগপ্রবণ এলাকার মধ্য থেকে কিন্তু কথা বলছিলেন। সেক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি কেমন দেখছেন? সেই যখন থেকে আক্রান্ত হলো এরপর এখনো পর্যন্ত কেমন, মানে সর্বশেষ কি তথ্য রয়েছে? রাব্বি, সবশেষ যদি সহকর্মী শিকদার জাবির হোসেনের যদি পরিস্থিতি আপনি লক্ষ্য করেন আর পাশাপাশি যদি আগারগাঁওয়ের আবহাওয়া অফিসের সবশেষ বার্তা, এই দুটি যদি আপনি পর্যালোচনা করেন সেক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তবে রেমাল নিয়ে আলোচনা করার আগে একটু 15 বছর পেছনে ফিরতে চাই আমরা, কেননা এই রেমালকে তুলনা করা হচ্ছে আইলার সঙ্গে। আইলা কিন্তু 2009 সালে আঘাত এনেছিল এবং আজকের তারিখটি আপনি জানেন 26 মে। আইলা আঘাত হেনেছিল 25 মে এবং সেই সময় বাতাসের গতিবিধি বা গতিবেগ ছিল 70 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। তখনই মারা গিয়েছিলেন 193 জন বাংলাদেশি, ভারতীয়রাও কিন্তু মারা গিয়েছিলেন। এবং এ পর্যায়ে এসে আবহাওয়া অফিসের ব্রিফিং হয়েছে ঠিক 8:30টার দিকে এবং তারা বলেছিল 1 থেকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে যে পুরো কেন্দ্র সেটি উপকূল অতিক্রম শুরু করবে। এরই মধ্যে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাচ্ছে এবং সেই উপকূল অতিক্রম শুরু হয়ে গিয়েছে, প্রবল ঝড় শুরু হয়েছে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা শিকদার জাবের হোসেনের যে অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি অন্য এক সহকর্মী আমাদের শাকিলও যুক্ত হয়েছিলেন, শিকদার জাবেরও যুক্ত হয়েছিলেন। প্রত্যেকেই ভয়াবহ পরিস্থিতি দেখিয়েছেন, পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আমরা নেটওয়ার্ক
বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল অবস্থা, সেখানে কিন্তু মোটেও ভালো নয়, সেটা আমরা বুঝতে পারছি। দুর্যোগপ্রবণ এরিয়া থাকার কারণে দেখা যেমনটা যাচ্ছে হওয়ার যে কথা বেশিরভাগ তেমনই হচ্ছে। সময় এখন আরেকটি বিষয় বলে নিতে চাই, আবহাওয়া অফিস থেকে সবশেষ যে ব্রিফিং হয়েছে সেখানে কিন্তু একটি বিষয় উল্লেখ করা হয়েছে। এখন উপকূলীয় অঞ্চলে ভাটা চলছে এবং তারা বলছেন 9:40 থেকে 45 মিনিট অর্থাৎ 9:10টার দিকে জোয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সময়টাতে যখন জোয়ার হবে তখন কিন্তু এই যে বাতাসের গতিবেগে আপনি লক্ষ্য করছেন, সেই সঙ্গে যখন জলোচ্ছ্বাসও তৈরি হবে তখন একটি বড় ধরনের সংকট তৈরি হবে এবং সেই সংকট মোকাবেলা কতটুকু সম্ভব হবে সেটি কিন্তু এখন প্রশ্ন ওঠে। তার মানে এই যে রেমালের যে শক্তিমত্তাটা তখন হয়তো প্রকৃতভাবে জানান দিতে পারে। সুতরাং এখনো যারা বাইরে আছেন বারবার বলছি তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। এবার একটু দেখতে চাই রেমালের যে শক্তিমত্তা, এটিকে তুলনা করা হচ্ছে আইলার সঙ্গে, যেটি শুরুতেই বলেছি এগুচ্ছে মোংলা পায়রা অভিমুখে। পাশাপাশি অগ্রভাগ উপকূলে আঘাত হানে বিকেল 3টায়। কেন্দ্র অতিক্রম শুরু হয় সন্ধ্যা 6টার দিকে। কেন্দ্র অতিক্রম কাল বলা হচ্ছে 3 থেকে 4 ঘন্টার মধ্যে রাব্বি এটি কেন্দ্র অতিক্রম করবে। যেই ক্ষেত্রে আমরা সবসময় আগে দেখতাম যে মানুষকে ঘোষণা দিলেও আশ্রয় কেন্দ্রে আসা যেত না বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তুতির ঘাপলা থাকতো, এবার তো নিশ্চয়ই সেই জায়গাগুলো অনেক আমরা কাটিয়ে উঠতে পেরেছি। মানুষের সচেতনতা অনেক বেড়েছে, সেই প্রসঙ্গে আসবো। তার পাশাপাশি আরেকটু যদি শক্তিমত্তার বিষয়টি দেখে নেই, বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার, সেটি বলা হচ্ছে। যদি আবহাওয়া অফিস থেকে কিছুক্ষণ আগের যে ব্রিফিংটি হয়েছে সবশেষ ব্রিফিং, সেখান থেকে বলা হচ্ছিল বাতাসের গতিবেগ কিছুটা কম থাকতে পারে। রেমালের প্রভাব থাকবে 12 থেকে 14 ঘন্টা। জলোচ্ছ্বাসের সংখ্যা করা হচ্ছে 10 থেকে 12 ফুট। আমাদের সহকর্মী শিকদার জাবের কিন্তু সেটি জানিয়েছেন, জোয়ার যখন হবে তখন হয়তো জলোচ্ছ্বাসের পরিমাণটা বেড়ে যাবে, রয়েছে ভূমিধসের আশঙ্কাও। এবার যদি বলেন যে মানুষের সচেতনতা, হ্যাঁ, সচেতনতা আগের থেকে অনেক বেড়েছে। সবশেষ ঘূর্ণিঝড়ে আমি কুয়াকাটা গিয়েছিলাম, সেখানেও গিয়ে দেখেছি সাধারণ মানুষ তারা কিন্তু তারা সচেতন হয়। সেক্ষেত্রে বাপ্পি আমরা আবারও আলোচনায় ফিরবো, এর সংশ্লিষ্ট আরো রিপোর্ট আছে, আমরা সেগুলো একটু জেনে আসি। ঘূর্ণিঝড় রেমাল আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে উপকূলের মানুষ, গবাদি পশু বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছেন সবাই। উপকূল এলাকায় প্রস্তুত 9,000 আশ্রয় কেন্দ্র। রিপোর্ট দেখে আলোচনায় ফিরছি। সময় যত গড়াচ্ছে রেমালের ভয়াবহতা ততই বাড়ছে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে প্রাণ বাঁচাতে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। 10 নম্বর মহাবিপদ সংকেত পেয়ে আতঙ্কে অনেকেই আগেভাগেই ছাড়েন ঘরবাড়ি, সঙ্গে নিয়ে যান অন্যতম সম্পদ গবাদি পশুও। ঘরবাড়ি হালাই দিয়ে গরু গোসল লইয়ে সব এই আশ্রয় কেন্দ্রে আইছি। বন্যা আমার হাত কাটতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, আর কাল সকালে আমি হাসপাতালে ভর্তি আশ্রয় কেন্দ্রে আইছি। ঘরবাড়ি যদি বাঁচিয়ে থাই পরে উড়ান যাইবে। আশ্রয় কেন্দ্রে আসা উপকূল অঞ্চলের বাসিন্দারা মেঝেতে বিছানা পেতে থাকছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার সরবরাহ করা হচ্ছে। অতীতের অভিজ্ঞতা থেকেও রেমালের ক্ষতি থেকে বাঁচতে বসতবাড়ির মায়া ছেড়ে নিরাপদ আশ্রয়ে ঝুঁকিতে থাকা উপকূলবাসী। নদীর ভাষায় ঘর আর পানি ভরে ঘর বাড়ি তলায় যাচ্ছে। বাড়িঘর যায় জীবন বাঁচায়, তারপরে ফ্যামিলি গড়ে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিছু না ভেঙে চুরে পড়তেছে, পানি হবে তাই এই জায়গায় আইছে। মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার সুব্যবস্থা আমরা করেছি। এর আগে দিনভর প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাত থেকে রক্ষায় উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাইকিং করে প্রশাসন। উপকূলীয় এলাকার 9,000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আমরা আবার আলোচনায় ফিরছি। বাপি, আমরা যেখানে আলোচনায় ছিলাম যে এখন প্রস্তুতি অনেক থাকে, তারপর হচ্ছে আশ্রয় কেন্দ্রের অবস্থা অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু একই সাথে আবার ডিজিটাল যে প্রযুক্তি সেগুলো ব্যবহার করার কারণে আমরা অনেক আগেই তথ্য পাচ্ছি, তারপরও মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। কি কি জায়গায় আরো ডেভেলপমেন্ট করা দরকার? বলতে হয় আসলে মানুষ কেন যেতে চায় না সেটি যদি আপনি প্রশ্ন করেন তাহলে একটাই উত্তর, সেটি হচ্ছে মানুষ তার শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে বাঁচতে চায়। কেননা আপনি অনেকেই আশঙ্কা প্রকাশ করেন ঘর থেকে বেরিয়ে গেলে তার যে শেষ সম্বলটুকু সেটির অবস্থা কি হবে, সেটি ঠিকমতো আবার ফেরত পাবেন কিনা ফিরে এসে, এই জন্য অনেক টানাপোড়েন থাকে। এই টানাপোড়েন থেকে মুক্ত করাটাই কিন্তু আমাদের লক্ষ্য, সরকারের লক্ষ্য, এবং সেই টানাপোড়েন থেকে যখনই মুক্ত করা যাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ কমিয়ে আনা যাবে। কারণ আমরা জানি যে এরই মধ্যে আপনি কিন্তু হেডলাইন বা শিরোনাম পড়েছেন যেখানে আমরা একজনের মৃত্যুর খবর জানিয়েছি। আমরা চাই না একটি প্রাণেরও ক্ষতি হোক, এবং সেই প্রত্যাশা যদি পূরণ করতে হয় সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে যে এই যে টানাপোড়েনটা আছে সেই জায়গা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আর আমরা বলছিলাম যে
এখন যে এই ঘূর্ণিঝড় রেমালের যে গতিপথ সেটি কিন্তু আমরা জিনিস বলছি খেপুপাড়া পাশাপাশি মোংলাও। আমরা একটু বাগেরহাটে যাব, সেখানে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। টুটুল, এখনকার অবস্থা কি বাগেরহাটে সেটি একটু দেখতে চাই আপনার কাছে। টুটুল, যদি একটু জানাতেন কি অবস্থা। টুটুল, সবশেষ অবস্থা জানাবেন। জেলার আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু এখন প্রায় অনেকটাই একেবারে ভরপুর হয়ে গেছে, এখানে কানায় প্রায় পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুপুর থেকে কিন্তু আশ্রয় কেন্দ্রে মানুষ আসতে শুরু করেছে। এছাড়া তারা কিন্তু হচ্ছে গবাদি পশু তাও নিয়ে আসছে তারা, এবং এছাড়া তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে এবং তাদের সন্তানদের নিয়ে এখানে আশ্রয় নিয়েছে শুধুমাত্র একটাই, যে তাদের জীবন রক্ষার স্বার্থে। কারণ হলো যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আসলে সারাদিনই ছিল এবং জলোচ্ছ্বাসের মতন এবং ঘটনা এবং এখানে নদীর পানি কিন্তু বৃদ্ধির ফলে উপজেলার কয়েকটি ভেড়িবাঁধ আসলে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং দুই একটি ভেড়িবাঁধ এখানে ভেঙে গিয়েছে। এবং আমরা দেখেছি যে এখন আশ্রয় কেন্দ্র কিন্তু এখানে সবচেয়ে বেশি নারীরা কিন্তু আশ্রয় কেন্দ্রে উপস্থিত হয়েছে। এখানে নারী পুরুষ এবং সব মিলিয়ে আছেন, সবচেয়ে বেশি এখানে শিশুরা রয়েছেন, সেই শিশুরা কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন। এছাড়া আমি জেলা প্রশাসনের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় আশ্রয় কেন্দ্রে প্রায় 30 থেকে 35,000 মানুষ আশ্রয় নিয়েছে এবং রাত যতই গড়িয়ে আসছে কিন্তু মানুষের আশ্রয় কেন্দ্রের দিকে তারা ঝুঁকে আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিভিন্ন রকমের এনজিও এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কিন্তু খাদ্য সহায়তা তারা দিয়েছে। আমরা যদি সেই খাদ্য সহায়তার পাশাপাশি এখানে কিন্তু পানিরও ব্যবস্থা কোনো ক্ষেত্রে করেছে, তবে অনেক জায়গায় কিন্তু কিছুটা দুর্গম এলাকায় কিন্তু এই ধরনের ব্যবস্থা নাই। তারপরেও কিন্তু আমরা জানি যে আসলে সবচেয়ে বেশি যারা দরিদ্র মানুষ, সেই মানুষগুলো এখানে কিন্তু ছুটে এসছেন এবং এখানে নানা বৃদ্ধ মানুষ আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই উপজেলাতে প্রায় 91টা সাইক্লোন সেন্টার রয়েছে এই শরণখোলা উপজেলায়। এই 91 সাইক্লোন সেন্টারে প্রায় অর্ধেক সাইক্লোন সেন্টারে কিন্তু এখানে মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়া কিন্তু অনেক মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু বিভিন্ন পাশের বড় বড় ভবনে কিন্তু তারা অবস্থান নিয়েছে। এছাড়া যদি বলি যে আসলে যে বলেশ্বরে যে উত্তাল ঢেউ এবং এখন যে প্রচন্ড ঢেউ যে এখন দেখা যাচ্ছে, আমার কাছে ছিল আসলে শরণখোলা উপজেলা থেকে সবশেষ আমার কাছে। অনেক ধন্যবাদ টুটুল। টুটুলের কাছ থেকে যেটি দেখলাম যে অনেকেই আশ্রয় কেন্দ্রে ছুটে গিয়েছেন এবং টুটুল কিন্তু আরেকটি কথা বলছিলেন যে এর চেয়েও আরো দুর্গম এরিয়াতে কিন্তু এই ব্যবস্থাটুকুও নাই, সেক্ষেত্রে বোধহয় আশ্রয় কেন্দ্রের চাহিদা আরো বেশি দরকার। আমরা যদি বলি যে আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত যেটুকু আছে তাতে কিন্তু সক্ষমতা অনেক বেশি, সেই সক্ষমতাটুকু যদি পূরণ করা যায় বা সেই সক্ষমতার যে মানুষজনকে সেখানে নেওয়া যায় সেটাও কিন্তু অনেকটা উপকৃত হয়। বিষয়টা কি তার মানে এরকম যে আশ্রয় কেন্দ্রে আসার যে পথটুকু দুর্যোগ প্রবণ এলাকা থেকে এই আসার পথটুকু অতটা নিরাপদ না বোধ হয়? নিরাপদ না, কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি, চাইলে কিন্তু দুর্যোগ শুরু হওয়ার আগে থেকে আমরা অবস্থান নিতে পারি। এই মুহূর্তে রাব্বি আবহাওয়া অধিদপ্তরে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান, তার সেই বক্তব্য বা ব্রিফিং শুনবো এখন। সম্ভাবনা আছে এবং এগুলিকে লক্ষ্য করে আমরা ফায়ার সার্ভিস, আমাদের সেনাবাহিনী, কোস্টগার্ড এগুলো আমরা সবাই কাজ করতেছি। এবং যেহেতু বর্তমানে আমরা চলমান দুর্যোগের অবস্থা বর্তমানে মধ্যে আমরা বসবাস করতেছি এবং সাথে সাথে দুর্যোগ পরবর্তী যে আমরা যেগুলি ইতিমধ্যে আমরা সমস্ত দুর্যোগের মালামালগুলি যেগুলি আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে যেগুলি আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি এবং বাড়তি কি লাগে এই জন্য আমরা প্রতিনিয়ত আপনাদের দুর্যোগ মন্ত্রণালয় সচিবালয় আমাদের সচিবের নেতৃত্বে কাজ করতেছে এবং আমাদের মহাখালী যে আমাদের যেখান থেকে সারা বাংলাদেশে আমাদের এই যে জিনিসগুলি ডিস্ট্রিবিউট হয় সেখানে আমাদের ডিজির নেতৃত্বে কাজ চলতেছে। আমি আপনাদের সাথে কথা বলার পরেই আমি মহাখালী যাব এবং আমাদের এই বন্যা পরবর্তী আমাদের কী কী কার্যক্রম নেওয়া যায় এবং সেই জন্য আমরা রাতের মধ্যে পরিপালন করে পরবর্তী ধাপে আমাদের যেগুলি আমরা আগে থেকে পরিকল্পনা করে রেখেছি তারপরেও কোথাও কোনো যদি আমাদের যোগাযোগের কারণে কোথাও কোনো সমস্যা থাকে সেগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করতেছি। আপনারা জানেন
যে আমরা ভোরবেলা 11টার সময় ইন্টার মিনিস্টার মিটিং করেছি। বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি তারা এসেছে এবং সবাই যার যার দায়িত্ব, যার যেখানে দায়িত্ব সেটা সমন্বিতভাবে করতেছে। ইতিমধ্যে আমি সেই মিটিংয়ের পরে আমরা রেড ক্রসের কাছে বসছি। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন বা ব্রিফিং দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। রাব্বি, আমরা শুনছিলাম তিনি তার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন। আমরাও কিন্তু আলোচনা করছিলাম, যেমন হচ্ছে মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দপ্তরগুলোর যে কর্মকর্তাদের ছুটি সেটি বাতিল করা হয়েছে। এছাড়াও আর কি কি প্রস্তুতি নেওয়া নানা ধরনের প্রস্তুতি এর মধ্যে নেওয়া হয়েছে। সে বিষয়ে তথ্য যদি আমরা দেখি, মোটা দাগে যে তথ্যগুলো আমাদের কাছে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 9,000 আশ্রয় কেন্দ্র রয়েছে, যাতে প্রায় 30 লাখ মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব। এখন পর্যন্ত 8 লাখের বেশি আশ্রয় নেওয়ার দাবি, যদিও এটি খবর, এই তথ্য বা 8 লাখ এটি দুপুরের দিকের, এবং দুর্যোগ প্রতিমন্ত্রী যেহেতু এখন বক্তব্য রাখছেন সেই সংখ্যা হয়তো আরও অনেক বেড়েছে এবং সেটি কিন্তু আমরা তখন জানতে পারবো। প্রস্তুত রয়েছে খাবার ও বিশুদ্ধ পানি। আপনি দেখেছেন যে আশ্রয় কেন্দ্রগুলো থেকে আমাদের সহকর্মীরা সরাসরি সংবাদ প্রচার করছিলেন, সেখানে কিন্তু খাবার বিতরণ করা হচ্ছে। আশ্রয় কেন্দ্রে নিতে চলছে মাইকিং, এখনও কিন্তু মাইকিং চলছে, যাতে বাইরে যারা আছে, যারা এখনও আশ্রয় কেন্দ্র মুখ হয়নি, তাদেরকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার জন্য। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ছুটি বাতিল করা হয়েছে। রাব্বি, এটি আপনি বলছিলেন। দুর্যোগ প্রবণ এলাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ সব ধরনের নৌযান চলাচল, উদ্ধার তৎপরতা চালাতে প্রস্তুত বিভিন্ন বাহিনী। এটি স্বরাষ্ট্রমন্ত্রী সন্ধ্যার দিকে তিনি সচিবালয়ে তিনি ব্রিফিং করেছেন এবং সেই ব্রিফিংয়ে তিনি বলেছেন আনসার, পুলিশ, র্যাব, বিজিবি সবাই সবার মতো করে উদ্ধার তৎপরতা, পাশাপাশি আইন শৃঙ্খলা বিধান সবকিছুর সমন্বয়ে কাজ করছে। অর্থাৎ সরকারের যত সংস্থা আছে সবাই সম্মিলিতভাবে যে উদ্যোগটি নেওয়া দরকার সেটি কিন্তু নিয়েছে। সেটি তবে পাশাপাশি যে বিষয়টি নিয়ে আমরা সর্বশেষ আলোচনা নিয়ে আসতে পারি, এই যে এখন আমরা মহাবিপদ সংকেত বলি, নানা ধরনের সংকেত দেই, একই সাথে যে টার্মগুলো ব্যবহার করা, এগুলো কি আরও বেশি সহজ এবং মানে মানুষের বোধগম্য করা উচিত না? মানুষের বোধগম্য বলতে কি রাব্বি, যে বিষয়টি নিয়ে সবসময় বেশি বিতর্ক ওঠে সেটি হচ্ছে ঘূর্ণিঝড় কি প্রবেশ করলো বা ভূমিতে, এর কেন্দ্র অথবা এর অগ্রভাগ, এগুলো নিয়ে আসলে প্রশ্ন ওঠে। সেক্ষেত্রে যারা এইসব নিয়ে কাজ করেন, আবহাওয়া অধিদপ্তরের যারা আছেন, তারা কিন্তু বারবারই বলছেন একটি ঘূর্ণিঝড় এটি কিন্তু চারটিখানি বিষয় না। তারা বলছেন 400 থেকে 500 কিলোমিটার ব্যাস হয় একটি ঘূর্ণিঝড়ের। সুতরাং এই ব্যাস নিয়ে যখন এটি আসে, এটির অগ্রভাগ, এটির মধ্যভাগ, এটার পশ্চাৎভাগ, নানা ধরনের টার্ম আছে, তিনি এটি বাংলায় সুস্পষ্টভাবেই তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। হয়তো কিছুটা ঘাটতি থেকে যায়। তারপরে আমরা প্রত্যাশা করবো এখন যেহেতু একটি দুর্যোগ চলছে, সবাই এখনও যারা ঘরের বাইরে আছেন বা নিরাপদ আশ্রয় নাই, তারা যেন নিরাপদ আশ্রয় চলে যায়। কেননা 9:45 দিকে আরেকটি জোয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। জোয়ার হবে এবং তখন কিন্তু জলোচ্ছ্বাস আরো বাড়বে, সঙ্গে কিন্তু বাতাস, এবং সেটি তো অনেক ঘন্টা ধরে চলবে, তাই তার আগে আশ্রয় কেন্দ্রে আসাটা আরো বেশি জরুরি। বাপ্পি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ নিয়ে আমরা আলোচনায় ছিলাম। যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং এর আগে সহকর্মীরা বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়েছিলেন। আমরা গিয়েছিলাম আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে। সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন দেশে ফিরিয়ে তার সাজা কার্যকর করা হবে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা। এ সময় স্থানীয় কিছু নেতা উপস্থিত হয়েছিলেন গণভবনে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেছেন 10 ট্রাক অস্ত্র মামলার আসামি তারেক রহমানকে ফিরিয়ে সাজা কার্যকর করাই এখন আওয়ামী লীগের অন্যতম কাজ। এবার ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ব্যাংক থেকে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার অভিযোগ উঠেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এমনকি সুকৌশলে ঋণ মওকুফও করিয়ে নিয়েছেন তিনি। দুদকের প্রধান কার্যালয়ে সকালে সংক্রান্ত অভিযোগ জমা দিয়েছেন গ্রামীণ ব্যাংকের ডিএমডি প্রদীপ কুমার সাহা। তিনি বলেছেন ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে নিয়ম নীতির তোয়াক্কা না করেই পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড 9.5 কোটি টাকা ঋণ দেন। 40 বছরের নিরীক্ষা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে দাবি করে গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন ডক্টর ইউনূস দরিদ্র মানুষের বদলে নিজের ভাগ্যই উন্নয়ন করেছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেকটা বিপর্যস্ত দেশের আমদানি রফতানি বাণিজ্য। ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ রেখে জেটিতে অবস্থানরত 16টি মাদার ভেসেলকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অনেকটা বিপর্যস্ত দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট ফোর্স জারির পরপরই জেটিতে অবস্থানরত 16টি মাদার ভেসেলকে পাঠিয়ে দেওয়া হয়েছে গভীর সাগরে।
সকালের জোয়ারে এসব জাহাজ জেটি ছেড়ে গভীর সাগরের দিকে চলে যায়। মূলত তারা তাদের দুটি ইঞ্জিন সচল রেখে এই ঘূর্ণিঝড় মোকাবেলা করবে। একই সাথে বহির্নোঙরে অবস্থানরত 49টি জাহাজের পণ্য উঠানামা বন্ধ রেখে তাদেরকেও নিরাপদ দূরত্বে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জেটিতে জাহাজ অবস্থান থাকলে ঘূর্ণিঝড়ের সময় জেটি এবং জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা থেকে যায়। আর তাই বন্দর কর্মকর্তারা অ্যালার্ট 4 জারির মাধ্যমে এইসব জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দিয়ে বন্দরকে নিরাপদ করেছে। পণ্য ওঠানামা যেমন বন্ধ রয়েছে, তাই এখানে ব্যবহৃত গ্যান্ট্রি ক্রেন সহ বিভিন্ন যন্ত্রপাতি শক্ত করে বেঁধে রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। পণ্য ওঠানামা বন্ধ থাকায় ডেলিভারিও বন্ধ। বলা চলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এক প্রকার বন্ধ রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে, যার কারণে আর্থিক ক্ষতি হবে অন্তত 200 কোটি টাকার বেশি। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রেমালের আঘাতে উপকূলে দমকা হাওয়া, ঝড় বৃষ্টি, ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে জোয়ারের পানি। জোয়ারের পানি বাড়ায় আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে মানুষ। গবাদি পশু নিয়ে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। ঝুঁকি বিবেচনায় প্রস্তুত 9,000 কেন্দ্র। এবং সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবে সরকার, গণভবনে জানালেন প্রধানমন্ত্রী। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।